আপনারা কি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো না কোনো দিন প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে? দেখুন, অনেক বিরোধী দল আছে যারা মনে করে নরেন্দ্র মোদীকে একমাত্র মমতা ব্যানার্জি সরাতে পারে, যে একমাত্র মমতা ব্যানার্জির সাথেই নরেন্দ্র মোদী পেরে উঠছে না। বড় মার পুজোতে নাকি শুধুমাত্র সেলিব্রিটিদের পুজো হয়ে গেছে, সাধারণ মানুষ আর লাইন দিয়ে তারা দেখতে পাচ্ছেন না। এটা সাধারণ মানুষের কথা না, সিপিএম এর কথা। ব্যারাকপুরে একটা গুন্ডারাজ চলে, এখানে ব্যবসা করতে গেলে বিভিন্ন সময় ফোন করে। ব্যারাকপুরে এইসব ঘটনা ঘটতো কারণ তখন একটা ক্রিমিনাল লিডার ছিল। দেবাংশুর একটা স্লোগান খুব ভাইরাল হয়েছিল, দিল্লি যাবে হাওয়াই চটি। আপনারা কি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো না কোনো দিন প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে, অ্যাটলিস্ট এই লিমিটেড নাম্বার নিয়ে? সম্ভাবনার কথা বলি না, আমি বিশ্বাস করি। কি অঙ্কে? দেখুন, অনেক বিরোধী দল আছে কিংবা মানুষ আছে যারা মনে করে নরেন্দ্র মোদীকে একমাত্র মমতা ব্যানার্জি সরাতে পারে। কারণ নরেন্দ্র মোদী অনেক জায়গায় এটা প্রমাণ করে দিয়েছে যে অন্যান্য বিরোধী দলকে সে হারিয়ে দিতে পেরেছে। দিল্লিতে আপকে হারিয়ে দিয়েছে, কংগ্রেসকে হারিয়ে দিয়েছে, মমতা ব্যানার্জিকে এখনো হারাতে পারেনি। তার মানে ভারতবর্ষের অনেক মানুষ বিশ্বাস করে যে একমাত্র মমতা ব্যানার্জির সাথেই নরেন্দ্র মোদী পেরে উঠছে না। সেই ক্ষেত্রে ইন্ডিয়া জোট যদি মমতা ব্যানার্জিকে সামনে রেখে কোনো নির্বাচন লড়ে, সেই নির্বাচনে নরেন্দ্র মোদীর পরাজয় অবশ্যম্ভাবী, এবং সেটা একদিন না একদিন হতেই হবে। বিভিন্ন বড় বড় মানে যাদের বড় বড় মিনস যাদের সংখ্যায় বেশি পলিটিক্যাল দলগুলোর মধ্যে দেখা যায় যে একজন এমপির সাথে আর একজন এমপির মানে একটা টক্কর হয়ে গেল, কথা কাটাকাটি হয়ে গেল। কিন্তু তৃণমূল তো মোটামুটি বাংলা থেকেই সমস্ত এমপিরা গেছেন, একটা পরিবারের মতো দল বলা চলে, কারণ একই রাজ্যের একই ভাষার সমস্ত মানুষ গেছেন। কখনো কখনো দেখা যাচ্ছে যে আপনাদেরই সাংসদ একে অপরের বিরুদ্ধে কথা বলে ফেলছেন। এই বিতর্কগুলো কি দলের ইমেজকে হ্যাম্পার করে? আমি বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেতা হওয়ার পরে এরকম কোনো ঘটনা ঘটেনি। আমি কি বললাম অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেতা হওয়ার পর এরকম কোনো ঘটনা ঘটেনি, আমার ধারণা আর ঘটবেও না। এবার একটু রাজনীতি থেকে বেরোতে হচ্ছে। আমি জানি না এই প্রশ্নটা আপনাকেই করাটা ঠিক হবে কিনা। আমাদের এই পডকাস্টে একটি পডকাস্ট প্রচণ্ড হিট হয়, সেটা হচ্ছে নৈহাটির বড় মা, এবং ওখানকার সেক্রেটারি এসেছিলেন, তার সাথে কথোপকথন হয়। আপনি নৈহাটির মানুষ, দীর্ঘদিন নৈহাটি আপনি দেখেছেন, চালিয়েছেন, দায়িত্ব নিয়েছেন বিভিন্ন জায়গায়। এবছর সাধারণ মানুষের পক্ষ থেকে একটা অভিযোগ আসছে যে বড় মার পুজোতে নাকি শুধুমাত্র সেলিব্রিটিদের পুজো হয়ে গেছে, সাধারণ মানুষ আর লাইন দিয়ে তারা দেখতে পাচ্ছেন না। আপনি কি বলবেন তাদেরকে? এটা সাধারণ মানুষের কথা না, সিপিএম এর কথা। এবং তাদের মধ্যে কেউ কেউ পোস্টও করেছে, বাঁচা গেল, মানে মায়ের বিসর্জন হয়ে গেছে মানে বাঁচা গেল, মানে বড় মার বিসর্জন হয়ে গেছে মানে বাঁচা গেল। এটা 2-4-5টা অতৃপ্ত আত্মার কথা, এটা সাধারণ মানুষের কথা নয়। ওরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বড় মার ছবি পোস্ট করে বোঝাতে চেয়েছিল বড় মার নাকি মূর্তি চেঞ্জ হয়ে গেছে। সারা নৈহাটির মানুষ দেখেছে, ঠিক আছে, এবং লক্ষ লক্ষ 2 লক্ষ মানুষের উপর দণ্ডি কেটেছে। যদি সাধারণ মানুষের না হতো তাহলে 2 লক্ষ মানুষের উপর মানুষ দণ্ডি কাটতে পারে? যদিও আমি বড় মা ট্রাস্টি বোর্ডের কেউ নই, আমি কিন্তু কেউ নই, আমি ওখানকার একজন মানুষ হিসাবে বলছি। তাহলে 2 লক্ষ মানুষ দণ্ডি কাটতে পারতো, লক্ষ লক্ষ মানুষ ঠাকুর দর্শন করতে পারতো। এটা তো স্বাভাবিক, কোনো ভিআইপি যদি যায় তার প্রোটেকশনের জন্য পুলিশকে আলাদা ব্যবস্থা নিতে হয়, দ্যাট ইজ অ্যানাদার থিং। কিন্তু তার মানে এই নয় যে সাধারণ মানুষ ঠাকুর দেখতে পারে না। সবাই যাতে স্মলতি ঠাকুর দেখতে পারে, প্রশাসন অসম্ভব ভালো কাজ করেছে। এত ভালো কাজ মানে কল্পনা করা যায় না, এবং এত সুষ্ঠুভাবে হয়েছে। কিছু কিছু অতৃপ্ত আত্মার খুব কষ্ট হচ্ছে যে এত ভালো, এত লক্ষ লক্ষ মানুষ বড় মা দর্শন করলো, কিভাবে করলো, এত শান্তিপূর্ণভাবে কি করে হলো, কেন পদপৃষ্ট হয়ে উড়িষ্যার মতো কেউ মারা গেল না? এইরকম কিছু অতৃপ্ত আত্মা আছে, তাদের মনে খুব বেদনা হয়েছে, এটা আমি জানি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে ব্যারাকপুরের সাংসদ, সেই ব্যারাকপুরের তো অনেক ঐতিহ্য, অনেক ইতিহাস রয়েছে, কিন্তু একটা জায়গাতে গিয়ে না
এরকম একটা কথা উঠে আসে বা আসতো ইনফ্যাক্ট, যে ব্যারাকপুরে একটা গুন্ডারাজ চলে, এখানে ব্যবসা করতে গেলে বিভিন্ন সময় ফোন করে টাকা চাওয়া হয় ইত্যাদিতে, মানে যারা অ্যান্টি সোশ্যাল আছে তাদের মধ্যে দিয়ে। এইগুলোকে রোখার জন্য আপনি কি ব্যবস্থা নিতে চান, বা আপনি এই ব্যারাকপুর ব্র্যান্ড ব্যারাকপুরটাকে কি করে তুলতে চান? ব্যারাকপুরে এইসব ঘটনা ঘটতো কারণ তখন একটা ক্রিমিনাল লিডার ছিল, সেই এমএলএ ছিল একটা অঞ্চলের, সেই পরবর্তীকালে বিজেপির এমপি হয়েছিল। মানুষ সেই ক্রিমিনালদের হাত থেকে মুক্তি পেয়েছে 2024-এর নির্বাচনে। মানুষ বুঝে গেছে মানুষ শেষ কথা বলে, একটা ক্রিমিনাল শেষ কথা বলে না। আর ওর ক্রিমিনালিজম বন্ধ করার জন্য আমি মাননীয় পুলিশ কমিশনারের কথা অনুযায়ী বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি। অর্থাৎ কোনো ক্রিমিনালকে যদি উত্তরপ্রদেশ বিহার থেকে হায়ার করে আনে, যেটা করে ও মার্ডার করাতো আর কি, তাহলে আসবে কিন্তু ধরা পড়ে যাবে সিসি ক্যামেরায় মুখ। মানে কেউ এসে খুন করতে চাইলে তাকে এটা জেনেই আসতে হবে আমি খুন করব, কিন্তু সিসি ক্যামেরায় আমার ছবিটা উঠবে, আমি ধরা পড়ে যাব এবং আমার শাস্তি হবে। অ্যাডমিনিস্ট্রেশনটাকে স্ট্রং করার চেষ্টা করেছে 100%। মস্তানির জবাব তো আপনি মস্তানি দিয়ে দিতে পারবেন না, প্রশাসনিকভাবে দিতে হবে। আর মমতা ব্যানার্জি সেটাই করে। প্রশাসন সদর্থক ভূমিকা নিচ্ছে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন লাস্ট 3-4 মাসে আপনি ব্যারাকপুরের কোনো খবর কোনো মিডিয়া দেখাতে পাচ্ছেন, আগে যেটা প্রতিনিয়ত থাকতো খবরে। তার মানে ব্যারাকপুর বদলাচ্ছে। বাংলা যেরকম 2011 সাল থেকে বদলেছে, 2024-এর পর ব্যারাকপুরও বদলাচ্ছে। লাস্ট একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি বললেন যে ব্যারাকপুর বদলাচ্ছে এবং আপনাদের সামনে ভোটও আসছে, একটা জেলার দায়িত্বে রয়েছেন। সেটা হচ্ছে যে ধরুন এখন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী উঠে আসছে, মানে অনেকেই আগে ছোটবেলায় স্বপ্ন দেখতো যে আমি শুধু চাকরি করব, এখন সেখান থেকে ব্যবসা করার একটা উদ্যোগ বা সামাজিক মাধ্যমে মানুষ আসছে। এবং আপনাদের ওখান দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে হচ্ছে, সেখানেও অনেকগুলো উদ্যোগ হওয়া সম্ভব। যারা এই বেঙ্গলে ভবিষ্যতে বিজনেস করতে চায়, বিজেপির তরফ থেকে একটা কথা বলা হয় যে বাংলায় ব্যবসা নেই, তো সেখানে যারা বাংলাতে বিজনেস করতে চায় বাঙালি, তাদেরকে আপনি কি বলতে চাইবেন? হাল ছেড়ো না বন্ধু, কণ্ঠ ছাড়ো জোরে, তোমার আমার দেখা হবে বাংলার মমতা ব্যানার্জির নেতৃত্বে আসাই নতুন দিনের পরে। বাংলায় ব্যবসা করুন, শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসা করতে পারবেন। আপনার উপরে মমতা ব্যানার্জির প্রশাসন আছে, আপনার পাশে তৃণমূলের জনপ্রতিনিধিরা আছে। কোনো অসুবিধা হলে যোগাযোগ করুন, স্মুথলি ব্যবসা করুন। কারণ এই বাংলার বুকে প্রচুর বাইরের মানুষ আসছেন ব্যবসা করতে। শুধু বাংলার বুকে যারা এই যে বলে না বাংলার থেকে পরিযায়ী শ্রমিক বাইরে কেন যায়, এই বাংলার বুকে প্রায় 1.5 কোটি পরিযায়ী শ্রমিক বাইরে থেকে আসে, উত্তরপ্রদেশ বিহার থেকে। ছট পুজোয় যাতে বাংলা থেকে বিহারে যেতে পারে তার জন্য আলাদা করে 12টা স্পেশাল ট্রেনের ব্যবস্থা করতে হয়েছিল। কেন করতে হয়েছিল ভাই? তাহলে তারা কারা যাদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করতে হলো? তার মানে তো তারা বাংলায় কাজ করে। আমার বক্তব্য হচ্ছে মানুষ রুটির প্রয়োজনে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে, এটা তার দেশ। তা বাংলা থেকে অন্য রাজ্যে যেতেই পারে কাজের জন্য। তাহলে কি সেটা বাংলার ব্যর্থতা হয়? তাহলে ভারতবর্ষ থেকে যারা আমেরিকায় কাজের সূত্রে যাচ্ছে, কানাডায় যাচ্ছে, হল্যান্ডে যাচ্ছে, স্কটল্যান্ডে যাচ্ছে, তাহলে কি এটা ভারতবর্ষের ব্যর্থতা, নরেন্দ্র মোদীর ব্যর্থতা যে বাইরের রাষ্ট্রে কেন চলে যাচ্ছে কাজ করতে? তাহলে আমেরিকায় কাজ করতে গেলে ওটা নরেন্দ্র মোদীর ব্যর্থতা না, বাংলা থেকে কেউ ব্যাঙ্গালোরে কাজ করতে গেলে ওটা মমতা ব্যানার্জির ব্যর্থতা। এটা বাংলার মানুষ বোঝে, এত বোকা তারা নয়। আমার মনে হয় আপনি পার্টিকে একটা স্পেশাল লাইন দিয়ে দিলেন এই পডকাস্টের মধ্যে দিয়ে এখন, যেটা হয়তো পার্টি এতদিনও আবিষ্কার করে ওঠেনি। যাই হোক, আমি আর একটা প্রশ্নে আসছি, সেটা হচ্ছে যেরকম বাম কিংবা অতি বাম থাকে না, সেরকম বাঙালি আবার অতি বাঙালি হয়ে গেছে। এরকম কিছু বাঙালি সংগঠন রয়েছে, তাদের সাথে ডেফিনেটলি তৃণমূলের সেই অর্থে সম্পর্ক নেই, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে, যাদের এই বিহার বা ঝাড়খণ্ড থেকে মূলত আসা মানুষদের নিয়ে অভিযোগ, তারা রীতিমতো আন্দোলন করেন যে এদেরকে চাকরি বা ইত্যাদি না দেওয়া উচিত, শুধু বাংলাতে বাঙালিরা জায়গা পাবে। এই যারা বিহার ঝাড়খণ্ড থেকে আসছে বলুন বা হিন্দিভাষী বলুন, তাদের নিয়ে তৃণমূলের অবস্থানটা কি? বিশেষ করে আমি এই কারণে জিজ্ঞাসা করছি যে
আপনার লোকসভা অঞ্চলে অনেক হিন্দি ভাষী মানুষরা থাকেন যেহেতু, মমতা ব্যানার্জির সমস্ত প্রকল্প কোনো ধর্মের ভিত্তিতে হয় না, কোনো ভাষার ভিত্তিতে হয় না। যত অবাঙালি পরিবার আছে আপনি গিয়ে জিজ্ঞেস করুন, তারা মমতা ব্যানার্জির সব প্রকল্প পায়। কারণ মমতা ব্যানার্জি বিশ্বাস করে বাংলায় যারা বসবাস করে তারা আমার রাজ্যের লোক। সবার সাথে আপনারা আছেন। আর একটা প্রশ্ন খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আপনি পোস্ট করেছিলেন যে আস্তে আস্তে তো ভোটের প্রচারের কৌশলও বদলাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজিটাল যোদ্ধা নিয়ে একটি আর কি প্রকল্প আপনারা এনেছেন। আপনারও একটি পোস্ট ছিল, দেখলাম বেশ ভাইরাল। ডিজিটালে না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে বলে যে ফেসবুকে ভোট হলে সিপিএম জিতে যেত। তো এই ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়াতে বিরোধীদের সাথে টক্কর দেওয়ার জন্য আপনারা কি কি করছেন? না, আমাদের মূল, আপনি যদি বক্তব্যের সারমর্ম দেখেন তাহলে দেখবেন আমরা বলতে চেয়েছি যে ডিজিটাল মিডিয়ায় যে মিথ্যাচার হচ্ছে, আমরা প্রকৃত তথ্য সামনে এনে সেটাকে মানুষের কাছে উপস্থাপিত করব। কারণ যে মিথ্যা তথ্য দিয়ে বাংলাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে, বাংলার মানুষ বাংলাকে হেয় করার এই অপচেষ্টা মানবে না, তার বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে, রুখে দাঁড়াবে, এবং প্রকৃত তথ্য দিয়ে এবং বিনয়ী হয়ে। দেখবেন এই কথাটাই আমরা বলছি। আমরা বিনয়ী হয়ে মমতা ব্যানার্জির কথা অনুযায়ী আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ তলে, সেটাকে মাথায় রেখে প্রকৃত তথ্য দিয়ে বাংলার মানুষকে জানাবো যে কিভাবে এরা মিথ্যাচার করে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে। বাংলার মানুষ এই বদনাম মানবে না। আমার একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগে যে সিপিএম ধরুন 5% তৃণমূল তাদেরকে নামিয়ে এনেছে, যারা ভোটে টিকতে পারছে না, মানে বিধানসভা কিংবা লোকসভায় শূন্য হয়ে গেছে, এইটা কেন হচ্ছে যে ডিজিটালি যে এই বামপন্থীদের ফেসবুকে দাপাদাপি, এটা তো মানে তৃণমূলের কাছে একটা বিশাল বড় প্রফেশনাল এজেন্সি রয়েছে। এটা কি ক্রিয়েটেড বাই লেফট, নাকি কোথাও গিয়ে সাধারণ মানুষের একটা বিক্ষোভ আছে? আপনি কি মনে করেন এটা নিয়ে? না, আজকে দেখুন, যারা, আমি কাউকে ছোট করছি না, অ্যাকচুয়ালি পরিশ্রম না করে ফেসবুকে লেখাটা তো সবচেয়ে ইজি প্রসেস। গরিব মানুষের খোঁজ নিতে হবে না, গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে না, তাদের জন্য মিটিং মিছিল করতে হবে না। ফেসবুকে ঠান্ডা করে বসে ঘরে বিছানায় শুয়ে বালিশে শুয়ে লিখে দিলাম, অল্প খাটনিতে আমি নেতা হয়ে গেলাম। 34 বছর ক্ষমতায় থাকতে থাকতে এটা তো ওদের মধ্যে ইনজেক্ট হয়ে গেছে। 34 বছরের ক্ষমতার সেই স্বাদ থেকে সিপিএম বেরোতে পারিনি, তার জন্যই রেজাল্ট। ওরা ফেসবুকে থাকুক, টিভির পর্দায় থাকুক, আমরা মানুষের সাথে থাকবো মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে। আমি আপনাকে লাস্ট প্রশ্নই জিজ্ঞেস করছি, শেষ হয় না শেষ। সেটা হচ্ছে, আমি জিজ্ঞেস করেছিলাম সিপিএমকে বিরোধী হিসাবে কি মনে করেন। আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামনের নির্বাচনে সম্ভবত বিজেপি, ইয়োর অ্যাসেসমেন্ট অ্যাবাউট বিজেপি? বিজেপি বাংলার পার্টি না। বাংলার মানুষ বিজেপিকে নিজের করে কোনোদিন নিতে পারবে না। যারা বাঙালিদের উপর অত্যাচার করছে, বাংলাকে প্রতি পদে পদে যারা নিষ্পেষিত করছে, কৃষ্টি সংস্কৃতির দিক দিয়ে ভাতে মারার পদ দিয়ে এনআরইজিএস এর টাকা যারা বন্ধ করে দিয়েছে, যারা আমাদের বাড়ির গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ করে দিয়েছে, যারা পিএইচির টাকা দেয় না, জলের প্রকল্পের টাকা দেয় না, যারা রাস্তাঘাটের টাকা দেয় না, যারা প্রতি পদে পদে বাংলাকে অবমাননা করে, যারা বাংলা সঠিকভাবে বলতে পারে না, যারা রবীন্দ্রনাথটাও সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, যারা গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, যারা পদ্মটাও ঠিক মতো বলতে পারে না, তারা বাংলার মানুষের মন বুঝবে কি করে? বাংলা থেকে যতদিন না বিজেপির কোনো নেতা উঠছে, শিক্ষিত নেতা, ততদিন অবধি বাংলায় বিজেপির কোনো জায়গা নেই। আর একটা সাধারণ মানুষের সূত্রে, মানে স্বার্থে একটা প্রজেক্ট আপডেট আপনার থেকে নিয়ে নিই, যে আমরা
অনেকেই কল্যাণী দিয়ে যাতায়াত করি। এখন নতুন ব্রিজের কনস্ট্রাকশন চলছে, রাস্তার কাজ হচ্ছে, অনেকটা কাজ হয়ে গেছে। আমাদের এই এয়ারপোর্টের এখানে কনস্ট্রাকশন হওয়ার জন্য অনেকের একটু সাময়িকভাবে যেতে অসুবিধা হচ্ছে। এই প্রজেক্টটার কোনো আপডেট আছে যে কবে কমপ্লিটেশনে সরকারের? আজকের অসুবিধা কালকের সুবিধা, এত দূর অব্দি তো হয়ে গেছে, এটাও হয়ে যাবে। দেখুন কাজ চলছে কিন্তু জোর কদমে। হ্যাঁ, আপনি ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছিলেন, আপনি নিজেই একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে তার উদাহরণ দিয়ে দিলেন। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। অনেকক্ষণ আপনাকে আটকে রাখলাম, তবে আপনার সাথে আড্ডা দিতে খুবই ভালো লাগলো জমিয়ে। আমাদের আশা রইল যে মাঝে মাঝে আমাদের প্রশ্ন জমে গেলে আপনি আমাদের কিন্তু সময় দেবেন। অতি অবশ্য। আজকে মন না চাইতে হলেও শেষ করতে হচ্ছে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানটি দেখার জন্য। ওনার থেকে যদি আরও কিছু জানার থাকে আপনারা কমেন্ট করে জানাবেন। ডেফিনেটলি আমরা চেষ্টা করব ওনাকে নিয়ে এসে সেই প্রশ্নগুলো আপনাদের হয়ে জিজ্ঞাসা করা। তবে আজকে মন না চাইলেও অনেক অনেক ধন্যবাদ, শেষ করতে হচ্ছে। ধন্যবাদ।